সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা ইতিহাসের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা আমাদের ইতিহাস পড়ার প্রতি যে ভীতি সেটাকে অনেকাংশেই কাটিয়ে দেবে। ভারতের ইতিহাসে আমরা বিভিন্ন রাজবংশ এবং বাইরে থেকে আসা বিভিন্ন আক্রমণের কথা পড়েছি, ইভেন এখনো পড়ছি। যেমন হরজঙ্গ বংশ, শিশুনাগ বংশ, নন্দ, মৌর্য, সাতবাহন, শুঙ্গ ইত্যাদি বংশ, সেলুসিয়ার আক্রমণ, মেসিডোনিয়ান আক্রমণ, ইন্দো গ্রিক আক্রমণ, ইন্দো পার্সিয়ান আক্রমণ, শক আক্রমণ, কুষাণ আক্রমণ, এছাড়া চের, পাণ্ড্য, চোল, ওয়াকাটাক, চালুক্য, গঙ্গ, বর্ধন, এই সমস্ত বিভিন্ন বংশের কথা ভারতের ইতিহাসে উঠে আসে। কিন্তু এগুলো পড়তে গিয়ে মেইন একটা সমস্যা এসে দাঁড়ায় যে সেগুলো তো পড়ি, কিন্তু ভারতের কোথায় কোন সাম্রাজ্য ছিল, কখন কোন সাম্রাজ্য ছিল, কোন সাম্রাজ্যের কতটা এরিয়া ছিল, ভারতের কোথায় কখন কোন আক্রমণ হয়েছে, এই সমস্ত বিষয়গুলো একটার সাথে আরেকটা রিলেট করে আমরা ওভারঅল ব্যাপারটাকে নিজেদের ইমাজিনেশন বা কল্পনাতে আনতে পারি না। আর সেই জন্যই ভারতের ইতিহাসটাকে আমাদের খুবই টাফ মনে হয়। তো মহাজনপদ তৈরি হওয়ার সময় থেকে ইংরেজদের ভারত শাসন, এই সময়ের ভেতর ভারতের কোথায় কি ছিল, কারা এলো, এই সমস্ত ওভারঅল ব্যাপার আমরা ম্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। ফলে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে, তবে আশা করছি যে এই ভিডিওটা দেখার পর ওভারঅল ভারতের ইতিহাসের সময়কাল সম্পর্কে গোটা একটা ধারণা হয়ে যাবে এবং ইতিহাসকে কিছুটা হলেও সহজ মনে হবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। আমরা 1500 খ্রিস্টপূর্বাব্দ এই সময় থেকে শুরু করব। বৈদিক যুগের সূচনা হয় মোটামুটি 1500 খ্রিস্টপূর্বাব্দ এই সময় থেকে। এই সময় আর্যরা এই পাঞ্জাব এরিয়াতে বসবাস করত। বলা হয় যে এই সময় থেকেই ভারতের বিভিন্ন জায়গার এরিয়া, মানে ছোট ছোট এরিয়া আস্তে আস্তে উন্নত হতে থাকে এবং সেখানে মানুষজন আরো বেশি পরিমাণে বসবাস করতে থাকে। ফলে ওই জায়গাগুলো ধীরে ধীরে জনপদে পরিণত হয় এবং বৈদিক যুগের শেষের দিকে এই সমস্ত জনপদ এরিয়াতে আরো বেশি করে মানুষ বসবাস করতে থাকে আর এই জায়গাগুলো আরো বেশি ডেভেলপ হয়। ফলে ওই জনপদগুলোই ধীরে ধীরে মহাজনপদে পরিণত হয়। এই মহাজনপদ তৈরি হতে হতে প্রথমে এখানে গান্ধার, এখানে কম্বোজ, এখানে অঙ্গ, এইভাবে তৈরি হতে হতে মোটামুটি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ এই সময়ে টোটাল 16টা মহাজনপদ তৈরি হয়ে যায়। তো সেই 16টা মহাজনপদ কি কি? কম্বোজ, গান্ধার, অবন্তী, অশোক, এই এরিয়াতে অশোক, কুরু, হরিয়ানা, দিল্লি এই এরিয়াতে কুরু, উত্তরপ্রদেশের এই এরিয়াতে পাঁচাল, কুরু, পাঁচাল, কোশল, মল্ল, ভাজ্জি বা ভিজি, নিচে বাংলার এই এরিয়াতে অঙ্গ, এই এরিয়াতে মগধ, কাশী, চেদি, বৎস, সুরসেন, মৎস্য, এইভাবে 16টা মহাজনপদ তৈরি হয়। এই 16টা মহাজনপদের ভেতর সব থেকে শক্তিশালী মহাজনপদ ছিল মগধ মহাজনপদ। এই জন্যই মগধে মেইন রাজবংশ তৈরি হয় এবং এই এরিয়ায় ধীরে 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 বাড়তে থাকে। তো কি কিভাবে কখন কখন বাড়ে সেটাই বলি। তাহলে কি বললাম, এই 16টা মহাজনপদের এরিয়া মোটামুটি 600 খ্রিস্টপূর্বাব্দ এই সময় এই 16টা মহাজনপদ পুরোপুরি তৈরি হয়ে যায়, একদম পুরো সেটেল। আর এইভাবে তৈরি হতে হতে এর মাঝেই মোটামুটি 1100 খ্রিস্টপূর্বাব্দ, 1100 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে এই এরিয়াতে তৈরি হয়ে যায় অনর্ত সাম্রাজ্য। কি বললাম? অনর্ত সাম্রাজ্য। এই অনর্ত সাম্রাজ্যের চর্চা মহাভারতে পাওয়া যায়। এই অনর্ত সাম্রাজ্য নিয়ে দুটো কথা আছে, সেটা একটু বলি। বলা হয় যে রাজা অনর্ত এই অনর্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে এবং এর রাজধানী ছিল দ্বারকা। দ্বারকাতে রাজা অনর্ত একটা দুর্গ নির্মাণ করেছিলেন, তবে সেই সময় এর নাম দ্বারকা ছিল না, এর নাম ছিল কুশস্থলী। তাহলে অনর্ত সাম্রাজ্যের রাজধানী ছিল কুশস্থলী, যার বর্তমান নাম হলো দ্বারকা। এই যে এখানে হলো দ্বারকা। এই দ্বারকাতে রাজা অনর্ত একটা কেলা নির্মাণ করেছিলেন বা দুর্গ নির্মাণ করেছিলেন। এইভাবে চলতে চলতে এই যে এখানে রয়েছে সুরসেন, এই সুরসেন সাম্রাজ্যের ভেতর মথুরা অঞ্চলে ছিল যাদব বংশ আর মগধে ছিল বৃহদ্রথ বংশ। মগধে বৃহদ্রথ বংশের চর্চা এর আগে যখন মগধ সম্পর্কে বলেছি তখন বলে দিয়েছি। তাহলে মগধে ছিল বৃহদ্রথ বংশ আর সুরসেনের ভেতর মথুরাতে ছিল যাদব বংশ। মগধে এই বৃহদ্রথ বংশের একজন রাজা ছিল জরাসন্ধ। জরাসন্ধ এই মথুরাতে গিয়ে যাদব বংশের উপর আক্রমণ করেছিল। ফলে ওই যাদব বংশের রাজারা এখান থেকে অনর্ত সাম্রাজ্যে চলে আসে এবং এই অনর্ত সাম্রাজ্যে চলে এসে তারপর ওই যাদব বংশের রাজারাই এই অনর্ত সাম্রাজ্যকে শাসন করে। এটা আশা করে বোঝা গেল। এবার এই যে তথ্যটা বললাম এটা একটা মাইথোলজিক্যাল তথ্য, তো এই বিষয়ে খুব বেশি গেলাম না, আমরা আমাদের মেইন টপিকে আসি। তাহলে কি বললাম,
600 খ্রিস্টপূর্বাব্দ এর আশেপাশে এখানে টোটাল 16টা মহাজনপদ তৈরি হয়ে যায়। এবার এইভাবে চলতে চলতে 545 খ্রিস্টপূর্বাব্দে এই মগধে চলে আসে হর্যঙ্ক বংশ। রাজা বিম্বিসার এই মগধে হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠা করে, আর এই হর্যঙ্ক বংশের রাজধানী বানায় রাজগৃহতে। এই যে এখানে হলো রাজগৃহ, রাজগৃহ বা বর্তমানে যার নাম রাজগীর। এরপর দিন যেতে যেতে এই মগধের এরিয়া বাড়তে থাকে, যেমন এই কোশল মগধের আন্ডারে চলে আসে, ব্রিজি মগধের আন্ডারে চলে আসে, অঙ্গ মগধের আন্ডারে চলে আসে, কাশী মগধের আন্ডারে চলে আসে। এইভাবে দিন যেতে যেতে মগধের এরিয়া ধীরে ধীরে বাড়তে থাকে। আর ঠিক একই সময় 540 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে এই এরিয়াতে আক্রমণ হয়ে যায় আক্রমণী সাম্রাজ্যের আক্রমণ। 545 খ্রিস্টপূর্বাব্দে এখানে মগধের প্রতিষ্ঠা হয়, আর ভারতের উত্তর পশ্চিম দিকে ইরান এরিয়াতে 540 খ্রিস্টপূর্বাব্দে আক্রমণ হয়ে যায় আক্রমণী সাম্রাজ্যের আক্রমণ। এই যে এই ম্যাপে যদি দেখি, এই এরিয়া হলো ভারতের, এর এপাশে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, এইটা হলো ইরান, এই যে এইটা হলো ইরানের এরিয়া। এই এরিয়াতে মধ্য এশিয়া থেকে আক্রমণ হয়ে যায় আক্রমণী সাম্রাজ্যের আক্রমণ। 540 খ্রিস্টপূর্বাব্দে এই এরিয়াতে আক্রমণী সাম্রাজ্যের আক্রমণ হয়। আক্রমণী সাম্রাজ্যের রাজা ছিল সাইরাস। সাইরাস এই আক্রমণী সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে এখানে। এবার ভারতের জিওগ্রাফিক্যাল কন্ডিশন যদি একটু দেখি, ভারতের এখানে রয়েছে হিমালয় পর্বত, এইখানটাতে রয়েছে হচ্ছে ছোটনাগপুর মালভূমি, এই জায়গাটাতে ছোটনাগপুর মালভূমি, এই জায়গাটাই হচ্ছে মরুভূমি এরিয়া, রাজস্থানের মরুভূমি এরিয়া। এটা ছোটনাগপুর মালভূমি, এটা মরুভূমি এরিয়া। আর এর এই পাশে পাকিস্তান আফগানিস্তান বর্ডারের কাছাকাছি এইখানে রয়েছে হচ্ছে হিন্দুকুশ পর্বত। ফলে উত্তর পশ্চিম দিক থেকে যত আক্রমণই হোক না কেন, বেশিরভাগ আক্রমণই এই হিন্দুকুশ পর্বতের ওই পাশে হয়। মানে হিন্দুকুশ পর্বতের এই পাশে আক্রমণ খুব কমই এসছে, আর আসলেও খুব কঠিন ভাবে এসছে। এখানে ছিল হিন্দুকুশ পর্বত, এখানে রয়েছে থর মরুভূমি, এখানে রয়েছে ছোটনাগপুর মালভূমি। এবার বাইরে থেকে আক্রমণ যেহেতু এই হিন্দুকুশ পর্বতের জন্য অনেকাংশেই থেমে যায়, আর রাজস্থানের এই এরিয়াটা পুরোপুরি মরুভূমি এরিয়া, ফলে এই এরিয়াতে কেউ কখনো তেমন ভাবে শাসন করেনি। আর এইটা ছিল মালভূমি এরিয়া, ছোটনাগপুর মালভূমি এরিয়া, ফলে এই এরিয়াতেও তেমন করে খুব বেশি রাজাদের শাসন হয়নি। এই দুটো জায়গা বাদ থেকে গেছে, সেটা আস্তে আস্তে আসি তখন বুঝতে পারবো। তাহলে কি বললাম, 540 খ্রিস্টপূর্বাব্দে এই এরিয়াতে আক্রমণী সাম্রাজ্যের আক্রমণ হয়। এবার এইভাবে যেতে যেতে 515 খ্রিস্টপূর্বাব্দ, 540-এর পর 515-16 খ্রিস্টপূর্বাব্দ, এই সময় এর রাজা ছিল ডেরিয়াস প্রথম। এই আক্রমণী সাম্রাজ্যের রাজা ছিল ডেরিয়াস প্রথম। ডেরিয়াস প্রথম এই হিন্দুকুশ পর্বতের এই এরিয়া পর্যন্ত চলে আসে। এই যে হিন্দুকুশ পর্বতের এই এরিয়াটুকু বাকি ছিল, তো আক্রমণ করতে করতে হিন্দুকুশ পর্বতের এই এরিয়া দখল করে নেয়, ফলে এই পুরো এরিয়া হয়ে যায় আক্রমণী সাম্রাজ্যের। এবার এই সময়টা কত বললাম, 515 বা 16 খ্রিস্টপূর্বাব্দ। এবার তারপর থেকে আক্রমণী সাম্রাজ্যের এরিয়া এর এই পাশে আর আসেনি, কারণ এ পাশে হিন্দুকুশ পর্বত ছিল, সেই জন্য এই দিকে আর আসেনি, ফলে এর এদিকেই আক্রমণী সাম্রাজ্যের এরিয়া ছিল। এবার এটা যেহেতু ভারতের এরিয়ার মোটামুটি অনেকটা বাইরে, ওই জন্য আমরা আর ওদিকে গেলাম না। এবার আমরা ভারতের এই মেইন এরিয়াতে দেখি। ভারতের মেইন এরিয়াতে কি বললাম, 545 খ্রিস্টপূর্বাব্দে বিম্বিসার এখানে হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠা করে। তারপর ধীরে ধীরে সময় যেতে যেতে এই মগধের এরিয়া বাড়তে থাকে, বাড়তে 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 483 খ্রিস্টপূর্বাব্দ, 483 খ্রিস্টপূর্বাব্দে এই মগধে হর্যঙ্ক বংশের রাজা ছিল অজাতশত্রু। অজাতশত্রুর সময় রাজধানী কোথায় ছিল, এই রাজগৃহ। অজাতশত্রু এই রাজগৃহতে প্রথম বৌদ্ধ সম্মেলন করেছিল। যখন হর্যঙ্ক বংশের ক্লাস করিয়েছি তখন বলেছিলাম যে অজাতশত্রু প্রথম বৌদ্ধ সম্মেলন করান। অজাতশত্রু তার সভা পণ্ডিত মহাকাশ্যপকে দিয়ে এই রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলনের আয়োজন করায়। এবার এইভাবেই চলতে থাকে এবং মগধের এরিয়াও ধীরে 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 বাড়তে থাকে। তো মগধের এরিয়া বেড়ে কতটা হলো, সেটা এই হর্যঙ্ক বংশের পরে যখন শিশুনাগ বংশ আসবে, তখন শিশুনাগ বংশের সময় টোটাল একটা এরিয়া দেখিয়ে দেবো। তাহলে 483 খ্রিস্টপূর্বাব্দে এখানে প্রথম বৌদ্ধ সম্মেলন হলো। এবার বলা হয় যে 450 খ্রিস্টপূর্বাব্দ, 450 খ্রিস্টপূর্বাব্দ এর আশেপাশে এই এরিয়াতে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন পাণিনি, এবং পাণিনি এই সময় সংস্কৃত ব্যাকরণ অষ্টাধ্যায়ী তৈরি করে। কোথাও কোথাও বলা হয় যে পাণিনি 450 খ্রিস্টপূর্বাব্দের সময় সংস্কৃত ব্যাকরণ বই অষ্টাধ্যায়ী তৈরি করেন। আবার কোথাও কোথাও এও বলা হয় যে পাণিনি পুষ্যমিত্র শুঙ্গের সময়কালে ছিলেন, মানে 180 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ এই সময় পাণিনি ছিলেন, এবং অষ্টাধ্যায়ী তখন রচনা হয়েছে। তো অষ্টাধ্যায়ী কখন রচনা হয়েছে এই নিয়ে দুটো বিবাদ রয়েছে।
কেউ কেউ বলেন যে 180-85 খ্রিস্টপূর্বাব্দ এই সময় তৈরি হয়েছে, কেউ কেউ বলেন যে অষ্টাধ্যায়ী 450 খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়েছে। আবার এই হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠার সময় আরেকটা ঘটনা ঘটেছে। এই হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠা 545 খ্রিস্টপূর্বাব্দে, সেই সময় এই এরিয়াতে মানে এই যে এই এরিয়াতে অকমনি সাম্রাজ্যের আক্রমণ হলো। আবার সেই সময় দক্ষিণ ভারতে একটা রাজ্য তৈরি হয়ে গেছে, পাণ্ড্য সাম্রাজ্য। 545 খ্রিস্টপূর্বাব্দে এখানে হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠা, 540 খ্রিস্টপূর্বাব্দে এখানে অকমনি সাম্রাজ্যের আক্রমণ, আর 550 খ্রিস্টাব্দে এখানে তৈরি হয়ে যায় পাণ্ড্য বংশ। দক্ষিণ ভারতের পুরনো ইতিহাসে মেইন তিনটে রাজবংশ আসে, চের, পাণ্ড্য আর চোল। তো তার ভেতর পাণ্ড্য ছিল সব থেকে পুরনো, মোটামুটি 550 খ্রিস্টপূর্বাব্দ এর আশেপাশে এই এরিয়াতে তৈরি হয়ে যায় পাণ্ড্য সাম্রাজ্য। আর এই পাণ্ড্য সাম্রাজ্য তৈরি হওয়ার পর বেশ কিছুদিন পর গিয়ে এখানে তৈরি হয়ে যায় চের সাম্রাজ্য, আর এখানে তৈরি হয়ে যায় চোল সাম্রাজ্য। চের, পাণ্ড্য আর চোল পর পর তৈরি হয়ে যায়, প্রথমে পাণ্ড্য, তারপরে চের, তারপরে চোল। এবার এই তিনটে এরিয়ার মতন চলতে থাকে। কখনো কখনো এর এরিয়া একটু কমে যায়, এর এরিয়া বাড়ে, এর এরিয়া বাড়ে, ওর এরিয়া কমে যায়, এইভাবে চলতে চলতে মোটামুটি এই তিনটে এরিয়াই ছিল। এখানে আর কোনো সাম্রাজ্য তেমন ছিল না, তবে ছোট 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 বিভিন্ন রাজ্য ছিল। এবার এইভাবে চলতে চলতে এখানে যেমন হর্যঙ্ক বংশ, তারপর শিশুনাগ বংশ, তারপর নন্দ, মৌর্য, এইভাবে এলো। মৌর্য আস্তে আস্তে, মৌর্য বংশে একজন শাসক ছিল অশোক, অশোকের এরিয়া পুরো দক্ষিণ পর্যন্ত চলে এসেছিল। তো তখন পর্যন্ত এই চের, পাণ্ড্য, চোল একই জায়গাতেই ছিল। সম্রাট অশোকের সময়কাল মোটামুটি 250 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যদি ধরি, তাহলে 250 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যে তিনটে এরিয়া, এই তিনটে এরিয়া একই রকম ছিল। ফলে এই দিকে আর আমরা আসছি না, আমরা এই দিকের ঘটনাটা দেখি। তাহলে ফাইনালি কি কি হলো ওভারঅল আরেকবার বলি। 550 খ্রিস্টপূর্বাব্দে এখানে তৈরি হলো পাণ্ড্য বংশ, 545 খ্রিস্টপূর্বাব্দে এখানে তৈরি হলো মগধে হর্যঙ্ক বংশ, আর 540 খ্রিস্টপূর্বাব্দে এখানে হলো আক্রমণী সাম্রাজ্যের আক্রমণ সাইরাস প্রথম দ্বারা। তারপর সময় যেতে যেতে 483 খ্রিস্টপূর্বাব্দে এখানে রাজগৃহতে প্রথম বৌদ্ধ সম্মেলন হলো অজাতশত্রুর দ্বারা, এবং এইভাবে চলতে চলতে এখানে হর্যঙ্ক বংশের শাসন শেষ হয়ে যায় এবং হর্যঙ্ক বংশের জায়গায় চলে আসে শিশুনাগ বংশ। শিশুনাগ বংশ এখানে শাসনে আসে 413 খ্রিস্টপূর্বাব্দে। বলা হয় যে 413 খ্রিস্টপূর্বাব্দে শিশুনাগ এই এরিয়াতে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করে। তো 413 খ্রিস্টপূর্বাব্দে এই শিশুনাগ বংশের এরিয়া কোথায় ছিল সেটা এবার দেখে। তাহলে কি বললাম যে 413 খ্রিস্টপূর্বাব্দে হর্যঙ্ক বংশের এরিয়াতেই চলে আসে শিশুনাগ বংশ। তো 413 খ্রিস্টপূর্বাব্দে শিশুনাগ বংশের এরিয়া ছিল এই এরিয়াটা, এই এরিয়াটা ছিল শিশুনাগ বংশের এরিয়া। এই যে এই এরিয়া ছিল শিশুনাগ বংশের এরিয়া। এবার এইভাবে শিশুনাগ বংশের এরিয়াও ধীরে ধীরে একটু একটু বাড়তে থাকে, আর এইভাবে চলতে চলতে 400 খ্রিস্টপূর্বাব্দের সময় ভারতের এই এরিয়াতে ব্রাহ্মী লিপির ব্যবহার খুব বেড়ে যায়। যে কোনো জিনিস লেখাজোখার কাজে ব্রাহ্মী লিপির ব্যবহার এই 400 খ্রিস্টপূর্বাব্দ এই সময় থেকে ব্যাপকভাবে প্রচলন হয়। এই শিশুনাগ বংশের রাজধানী ছিল পাটলিপুত্র। শিশুনাগ বংশের রাজা কালাশোক 383 খ্রিস্টপূর্বাব্দে এই পাটলিপুত্রে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেন। কালাশোক তার সভা পণ্ডিত সাবাকামিকে দিয়ে 383 খ্রিস্টপূর্বাব্দে এই মগধের রাজধানী পাটলিপুত্রে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেন, এবং এই দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের পর থেকে মগধের এরিয়া মানে শিশুনাগ বংশের এরিয়া পূর্ব দিকে বাড়তে থাকে। পূর্ব দিকে বাড়তে বাড়তে এই এরিয়াটা পুরো শিশুনাগ বংশের আন্ডারে চলে আসে। 350 খ্রিস্টপূর্বাব্দ এই সময় এই পুরোটাই চলে আসে শিশুনাগ বংশের এরিয়া, এবং তারপর 345 খ্রিস্টপূর্বাব্দে গিয়ে এই শিশুনাগ বংশের জায়গায় চলে আসে নন্দ বংশ। মহাপদ্ম নন্দ এই শিশুনাগ বংশের জায়গায় নন্দ বংশের প্রতিষ্ঠা করে 345 খ্রিস্টপূর্বাব্দে। মহাপদ্ম নন্দের সময় তো এই পুরো এরিয়া নন্দ বংশের আন্ডারে ছিল। মহাপদ্ম নন্দ ওই জন্য তার এরিয়াকে উত্তর পশ্চিম দিকে বাড়াতে থাকে, এবং বাড়াতে বাড়াতে এই পুরোটাই হয়ে যায় নন্দ বংশের এরিয়া। এই যে এখানে যে পাঁচাল, চেদি, বৎস, সুরসেন এই জায়গাগুলো ছিল এই পুরোটাই মহাপদ্মনন্দ নিজের আন্ডারে নিয়ে নেয়, এবং ভারতের উপকূল বরাবর, পূর্ব উপকূল বরাবর দক্ষিণ দিকে মানে এই এরিয়াতেও মহাপদ্মনন্দ তার সাম্রাজ্য বাড়াতে থাকে। মহাপদ্মনন্দের পরে রাজা হয় ধননন্দ। ধননন্দের সময় এই এরিয়াতে বেশি বিস্তার ঘটে, মানে ধননন্দের সময় কলিঙ্গ নন্দ বংশের আন্ডারে চলে আসে। উড়িষ্যার এই এরিয়াকে বলা হয় কলিঙ্গ, ফলে কলিঙ্গের এই এরিয়া ধননন্দের আন্ডারে চলে আসে। এবার তাহলে সময়টা কত? 330 খ্রিস্টপূর্বাব্দ। সময়টা 330 খ্রিস্টপূর্বাব্দ। সেই সময় এখানে মগধে চলছিল নন্দ বংশ। নন্দ বংশের এরিয়া তাহলে কতটা ছিল? এই পুরো এরিয়া জুড়ে ছিল নন্দ বংশের এরিয়া।
ধননন্দের সময় এই পুরো এরিয়া ছিল নন্দবংশের এরিয়া। আর দক্ষিণ ভারতে এখানে চের, পাণ্ড্য, চলতো রয়েছে। এখানে এটা ছিল অবন্তী, অবন্তী কারোর আন্ডারে ছিল না। এখানে এটা ছিল অশোক, অশোকও কারোর আন্ডারে ছিল না। আর এখানে হচ্ছে রাজস্থানের মরুভূমি অঞ্চল, এখানে হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল। এখানে মালভূমি আর এখানে মরুভূমি, তার জন্য এই এরিয়াতে ধননন্দ শাসন করেনি বা করতে চাইওনি। এবার এই সময়ে 329 খ্রিস্টপূর্বাব্দে ভারতের উত্তর পশ্চিম দিকে আলেকজান্ডারের আক্রমণ হয়। ওই যে সে আগে বললাম যে এই এরিয়াতে ছিল অকমনি সাম্রাজ্যের এরিয়া, সেই সময় এই পশ্চিম এশিয়াতে এই এরিয়াতে ছিল মাকদুনিয়া বা মেসিডোনিয়া। মাকদুনিয়া বা মেসিডোনিয়া, এই মেসিডোনিয়ার শাসক ছিল আলেকজান্ডার। আলেকজান্ডার 329 খ্রিস্টপূর্বাব্দে এই যে আক্রমণী সাম্রাজ্য, এই আক্রমণী সাম্রাজ্যের উপর আক্রমণ করে এবং এই এরিয়া মেসিডোনিয়ান সাম্রাজ্যের ভেতর চলে আসে। আলেকজান্ডার এই এরিয়াকে মেসিডোনিয়ান সাম্রাজ্যের ভেতর বা মাকদুনিয়া সাম্রাজ্যের ভেতর নিয়ে আসে। ফলে এই আক্রমণী সাম্রাজ্যের জায়গায় চলে আসে কি মেসিডোনিয়ান সাম্রাজ্য। সময়টা কত? 329 খ্রিস্টপূর্বাব্দ। এবার এখানে আসার পর তাহলে এই এরিয়া কোনটা? এই এরিয়া হচ্ছে এইটা, এই যে এই এরিয়াতে চলে আসে মেসিডোনিয়ান সাম্রাজ্য। আর এই সময় এইখানে ছিল তক্ষশিলা, এই সময় এখানে ছিল তক্ষশিলা, তক্ষশিলা আর আর এখানে ছিল পোরাস রাজ্য, তক্ষশিলা আর পোরাস রাজ্য। এই তক্ষশিলাতেই, এই তক্ষশিলার রাজা ছিল রাজা অম্ভি, আর এই পোরাস রাজ্যের রাজা ছিল রাজা পুরু। পোরাস রাজ্যের রাজা পুরু আর তক্ষশিলার রাজা অম্ভি। তক্ষশিলা সাম্রাজ্যের ভেতরেই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পণ্ডিত ছিলেন চাণক্য। এবার এইভাবে সময় যেতে যেতে এখানে চলছে নন্দবংশ। এটা এটা নন্দবংশ নন্দবংশের মতো চলছে, কিন্তু 329 খ্রিস্টাব্দে এখানে আক্রমণ হলো, মেসিডোনিয়া নিয়ে নিল। তারপর 326 খ্রিস্টপূর্বাব্দ, 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার এখানে তক্ষশিলা আক্রমণ করে, তক্ষশিলা আক্রমণ করে, রাজা অম্বির উপর আক্রমণ করে। অম্বি নিজে থেকেই আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করে নেয়। ফলে মেসিডোনিয়ার সাম্রাজ্য হয়ে যায় এতটা। এই যে এখান থেকে মেসিডোনিয়ার সাম্রাজ্য হয়ে যায় এতটা। তারপর অম্বি আলেকজান্ডারকে এই পোরাস আক্রমণের জন্য পরামর্শ দেয়। ফলে আলেকজান্ডার পোরাস আক্রমণ করে। পোরাসের রাজা কে ছিল? পুরু। পুরুর সাথে আলেকজান্ডারের যুদ্ধ হয় হিদাসপিসের যুদ্ধ। এই যে এখানে রয়েছে ঝিলাম বা বিতস্তা নদী, এই বিতস্তা নদীর পাশেই হয় ওই যুদ্ধ। বিতস্তা নদীকে এই মেসিডোনিয়ার রাজারা বলতো হিদাসপিস, ওই জন্যই পুরুর সাথে আলেকজান্ডারের যুদ্ধ হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত। এবার পুরুকে হারিয়ে দিয়ে আলেকজান্ডার এই এরিয়াও নিজের আন্ডারে নিয়ে নেয়। ফলে ফলে এই এরিয়াও চলে আসে আলেকজান্ডারের আন্ডারে। তাহলে এই পুরোটা চলে আসে আলেকজান্ডারের এরিয়া বা মেসিডোনিয়ান সাম্রাজ্য। তারপর আলেকজান্ডার ধীরে ধীরে ভারতের এই এরিয়াতে আসার কথা চিন্তা ভাবনা করে। আর সেই সময় এই তক্ষশিলার পণ্ডিত ছিল চাণক্য। চাণক্য ধননন্দের কাছে এসেছিল তাকে সাবধান করার জন্য, কিন্তু ধননন্দ সেটাকে ইগনোর করে দেয় এবং চাণক্য নিজেই কৌশল করে এই আলেকজান্ডারকে এখান থেকে তাড়িয়ে দেয়। মানে আলেকজান্ডারকে এই এরিয়া থেকে ফিরিয়ে দেয়, আলেকজান্ডারকে এই এরিয়া থেকে পুনরায় আবার ফিরিয়ে দেয় বিভিন্ন চালাকি করে। চালাকিতে সাথে নিয়েছিল তার শিষ্য চন্দ্রগুপ্তকে। চাণক্য চন্দ্রগুপ্তকে দিয়ে আলেকজান্ডারকে এখান থেকে ফেরত পাঠিয়ে চন্দ্রগুপ্তকেই এই এরিয়াতে বসিয়ে দেয়। আলেকজান্ডার এই যে এই পুরোটা এরিয়া দখল করেছিল, চাণক্য আলেকজান্ডারকে এই এরিয়া থেকে ফিরিয়ে দিয়ে তার শিষ্য চন্দ্রগুপ্তকে এই এরিয়ার রাজা বলে ঘোষণা করে দেয়। এই যে পূর্ব দিকের এই এরিয়ার রাজা বলে ঘোষণা করে দেয়। তাহলে আলেকজান্ডার এই এরিয়া থেকে চলে যায় আর চাণক্য চন্দ্রগুপ্তকে এই এরিয়ার রাজা ঘোষণা করে দেয়। এই এরিয়ার রাজা হয়ে যায় চন্দ্রগুপ্ত। মানে মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য তার এরিয়া প্রথমে ছিল এই এরিয়াটা। বা তারপর চন্দ্রগুপ্ত মৌর্য ধীরে ধীরে ভারতের দিকে ঢোকে, এখানে ছিল নন্দবংশ। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের এরিয়াতে আসে এবং এই পুরোটাই হয়ে যায় তখন মৌর্য সাম্রাজ্যের এরিয়া, মানে চন্দ্রগুপ্ত মৌর্যের এরিয়া। এই পুরোটাই হয়ে যায় চন্দ্রগুপ্ত মৌর্যের এরিয়া। তো চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যকে এই এরিয়া দখল করিয়ে দেয় 324 খ্রিস্টপূর্বাব্দে। 324 খ্রিস্টপূর্বাব্দের সময় চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত এই এরিয়াটা জিতে নেয়। এই এরিয়াটা হয়ে যায় চন্দ্রগুপ্ত মৌর্যের এরিয়া। তারপর আরো সময় যেতে যেতে ওই যে বললাম যে চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দের এরিয়াতে আসে এবং এই পুরো নন্দবংশের এরিয়াটা নিয়ে নেয়।
তাহলে এবার যদি একটা সময়ের কথা বলি 315 খ্রিস্টপূর্বাব্দ, তাহলে 315 খ্রিস্টপূর্বাব্দের সময় এই নন্দ বংশের এরিয়াতে চলে এসছে মৌর্য বংশ। চন্দ্রগুপ্ত মৌর্য এই এরিয়া দখল করে এখানে তৈরি করে নিয়েছে মৌর্য সাম্রাজ্য। তো মৌর্য সাম্রাজ্যের এরিয়া কতটা ছিল 315 খ্রিস্টপূর্বাব্দের সময়, সেটা একটু দেখে নিই। 315 খ্রিস্টপূর্বাব্দের সময় এই পুরোটাই ছিল হচ্ছে মৌর্য সাম্রাজ্যের এরিয়া, মানে চন্দ্রগুপ্ত মৌর্যের এরিয়া। এই পুরোটা, এই যে পাকিস্তান, আফগানিস্তান, এই এরিয়াটা দিয়ে পুরো এই পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, পাঞ্জাব, এই এরিয়া, উড়িষ্যার নিচের এই এরিয়া মানে কলিঙ্গ, এই এরিয়া দিয়ে পুরোটাই ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের আন্ডারে বা মৌর্য সাম্রাজ্যের আন্ডারে। এরপর 1-2 বছর যেতে যেতে 313 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই কলিঙ্গ চন্দ্রগুপ্ত মৌর্যের দিক থেকে আলাদা হয়ে যায়। কলিঙ্গ চন্দ্রগুপ্ত মৌর্যের দিক থেকে আলাদা হয়ে যায়। ফলে 313 বা 12 খ্রিস্টপূর্বাব্দ এই সময় এই কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের এই এরিয়ার ভিতর ছিল না, আলাদা, এখানে আলাদা কলিঙ্গ একটা রাজ্য হয়ে যায়। পরে এই কলিঙ্গকে আবার দখল করে নেয় মৌর্য সাম্রাজ্যের রাজা অশোক। এবার তাহলে সময়টা কত বললাম, 315 খ্রিস্টপূর্বাব্দ। এই সময় এই এরিয়া এই ছিল। এবার এই এরিয়া আরো চন্দ্রগুপ্ত মৌর্য ধীরে ধীরে আরো বাড়াতে থাকে, বাড়াতে বাড়াতে এই যে এইখানে ছিল হচ্ছে অবন্তী, এখানে ছিল অবন্তী। অবন্তী কিন্তু মৌর্য সাম্রাজ্যের এরিয়াতে ছিল না। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে রাজা হয় বিন্দুসার। বিন্দুসার এই অবন্তীকে নিজের এরিয়ার আন্ডারে নিয়ে নেয়। বিন্দুসার কি করে, বিন্দুসার এই অবন্তী নিজের আন্ডারে নিয়ে নেয়। আর এই অবন্তী এরিয়াতেই তার ছেলে অশোককে দায়িত্ব দিয়েছিল এই এরিয়া সামলানোর জন্য। এই অবন্তী এরিয়া সামলানোর জন্যই অশোককে দায়িত্ব দেওয়া হয়েছিল। বিন্দুসারের দুটো ছেলে ছিল, সুসীম আর অশোক। সুসীম তার বাবা বিন্দুসারের সাথে এই এরিয়াতেই শাসন করত। এরপর বিন্দুসারের সময় কি হয়, কাশ্মীরের এই এরিয়াতে লোকজন বিদ্রোহ করে দেয়। বিন্দুসারের সময় কাশ্মীরের এই এরিয়াতে লোকজন বিদ্রোহ করে দেয়। ফলে বিন্দুসার তার পুত্র সুসীমকে এই কাশ্মীরে বিদ্রোহ থামানোর জন্য পাঠিয়েছিল, কিন্তু সুসীম সেখানে হেরে যায়। ফলে বিন্দুসার এখান থেকে অশোককে ডাকে, অশোক এখান থেকে কাশ্মীর যায়, কাশ্মীরে গিয়ে সেই কাশ্মীরের বিদ্রোহ থামিয়ে সেখান থেকে চলে আসে। কাশ্মীরে মারকাট করে সেখানে একটা শহরের প্রতিষ্ঠা করেছিল, শ্রীনগর শহর। শ্রীনগর শহরের প্রতিষ্ঠা করেছিল। তাহলে কাশ্মীরের বিদ্রোহ অশোক ওইভাবে থামিয়েছিল। এবার তারপর বিন্দুসারের পরে এই মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসে যায় অশোক। তাহলে কি বললাম, চন্দ্রগুপ্ত মৌর্য যখন সিংহাসনে বসে সেইভাবে চলতে চলতে এই এরিয়াটুকু ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের আন্ডারে। 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এরকমই ছিল। পরে চন্দ্রগুপ্ত মৌর্যের পরে এই এরিয়াতে বসে তার ছেলে বিন্দুসার। বিন্দুসার 290 খ্রিস্টপূর্বাব্দের সময় এই অবন্তী দখল করে নেয় আর তার ছেলে অশোককে এই এরিয়াতে বসিয়ে দেয়। তারপর এইভাবে চলতে চলতে কাশ্মীরের লোকজন বিদ্রোহ করে দেয়, সুসীমকে পাঠায়। এটা একটা আলাদা ঘটনা গেল। কিন্তু এর পাশাপাশি আর একটা ঘটনা ঘটে। এই যে বললাম যে এখানে আমাদের কি ছিল, মেসিডোনিয়ান সাম্রাজ্য, আলেকজান্ডারের তৈরি করা মেসিডোনিয়ান সাম্রাজ্য। আলেকজান্ডার যখন এখান থেকে ফেরত চলে যায় তখন এই এরিয়াটা স্বাধীন হয়ে যায়। আর আলেকজান্ডারের দুজন সেনাপতি ছিল, স্থল সেনাপতি আর নৌ সেনাপতি। স্থল সেনাপতির নাম ছিল সেলুকাস বা সেলুকাস নিকেটার, আর নৌ সেনাপতির নাম ছিল নিয়ারকাস বা নিয়ারকাস নিকেটার। সেলুকাস নিকেটার আর নিয়ারকাস নিকেটার। আলেকজান্ডার যখন আবার তার আগের এরিয়াতে ফিরে যাচ্ছিল তখন মাঝ রাস্তায় আলেকজান্ডারের মৃত্যু হয়ে যায় এবং আলেকজান্ডারের যে স্থল সেনাপতি সেলুকাস নিকেটার নিজে এই এরিয়াতে তার সাম্রাজ্য তৈরি করে ফেলে, সেলুসিয়াড সাম্রাজ্য। কি সেলুসিয়াড সাম্রাজ্য? কি সাম্রাজ্য? সেলুসিয়াড সাম্রাজ্য। সেলুকাস নিকেটার এই এরিয়াতে তৈরি করে ফেলে সেলুসিয়াড সাম্রাজ্য। আর এই যে এই এরিয়া আলেকজান্ডার দখল করেছিল, পরে যেটা ছোট ছোট সাম্রাজ্যে ভাগ হয়ে যায় 305 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। 305 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ সেলুকাস নিকেটার এই এরিয়া থেকে আবার এই এরিয়া আক্রমণ করে। ফলে এই পুরোটা এরিয়া হয়ে যায় কি, সেলুসিয়াড সাম্রাজ্য। এই পুরোটা এরিয়া হয়ে যায় সেলুসিয়াড সাম্রাজ্য 305 খ্রিস্টপূর্বাব্দ। এবার 305 খ্রিস্টপূর্বাব্দে যদি দেখি, ভারতের এই এরিয়াতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, এই এরিয়াতে চন্দ্রগুপ্ত মৌর্য, আর এই এরিয়াতে রয়েছে সেলুসিয়াড সাম্রাজ্য। তারপর 305 খ্রিস্টপূর্বাব্দের পর 303 খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস নিকেটার মৌর্য সাম্রাজ্য আক্রমণ করতে চেয়েছিল বা আক্রমণও করেছিল, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তাকে হারিয়ে দেয়। ফলে তার এরিয়া এই পর্যন্তই থাকে, সে আর এদিকে আসতে পারেনি। এরপর 280 খ্রিস্টপূর্বাব্দে গিয়ে এই সেলুসিয়ার সাম্রাজ্যের রাজা অ্যান্টিওকাস, কি বললাম, 280 খ্রিস্টপূর্বাব্দ, এই সময় এই সেলুসিয়ার সাম্রাজ্যের রাজা অ্যান্টিওকাস তার রাজদূত
দামাইকাসকে দূত হিসাবে এখানে বিন্দুসারের দরবারে পাঠিয়েছিল। 280 খ্রিস্টপূর্বাব্দের সময় এই এরিয়াতে ছিল বিন্দুসার, আর এই সেলুসিয়ার সাম্রাজ্যের এরিয়াতে ছিল রাজা অ্যান্টিওকাস। অ্যান্টিওকাস তার রাজদরবার থেকে দূত হিসাবে দামাইকাসকে বিন্দুসারের দরবারে পাঠিয়েছিল। আর এর কিছুটা সময় পরে গিয়ে মোটামুটি 275 খ্রিস্টপূর্বাব্দ এই সময় কাশ্মীরের লোকজন কি হয়, বিদ্রোহ করেছিল। ওই যে বললাম যে কাশ্মীরের লোকজন বিদ্রোহ করে। এবার তারপর বিন্দুসারের পর 269 খ্রিস্টপূর্বাব্দ 269 খ্রিস্টপূর্বাব্দে এই মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসে অশোক। তাহলে অশোক যখন সিংহাসনে বসেন তখন এই পুরো এরিয়াটাই ছিল মৌর্য সাম্রাজ্যের আন্ডারে। এবার তারপর 261 খ্রিস্টপূর্বাব্দ 261 খ্রিস্টপূর্বাব্দ এই সময় গিয়ে অশোক এখানে কলিঙ্গ আক্রমণ করে। তাহলে অশোকের কলিঙ্গ আক্রমণ সব থেকে ফেমাস আক্রমণ ছিল, যার পরে অশোকের হৃদয় পরিবর্তন হয়ে যায়। তো 261 খ্রিস্টপূর্বাব্দে গিয়ে অশোক এই কলিঙ্গ দখল করে নেয়। আর তার কিছুটা সময় পরে গিয়ে উত্তর পশ্চিম ভারতে আবার সিংহাসনের পরিবর্তন হয়ে যায়। সিংহাসনের পরিবর্তন কেমন হয়, এই যে সেলুসিয়ার সাম্রাজ্য এখানে রয়েছে, এখানে মৌর্য সাম্রাজ্য, এখানে সেলুসিয়ার সাম্রাজ্য, এই সেলুসিয়ার সাম্রাজ্য থেকে ছোট্ট একটা এরিয়া আলাদা হয়ে যায়। এই এরিয়া থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে এরা গ্রিক ব্যাকট্রিয় শাসক বলে শাসন করতে থাকে। সেলুসিয়ার সাম্রাজ্য থেকে এই এরিয়া আলাদা হয়ে যায় এবং আলাদা হয়ে গ্রিক ব্যাকট্রিয় বলে শাসন করতে থাকে। আসলে গ্রিকের লোকজন এখানে এসে এই এরিয়া দখল করে নেয় এবং এখানেই গ্রিক ব্যাকট্রিয় বলে শাসন করতে থাকে। এর রাজা ছিল ডিওডোটাস। কি বললাম? ডিওডোটাস। এই এরিয়ার রাজা ছিল ডিওডোটাস এই সেলুসিয়ার সাম্রাজ্য থেকে নিজের এরিয়াকে আলাদা করে নেয়। আর এই আলাদা হওয়ার ঘটনা ঘটে মোটামুটি 256 কি 257 খ্রিস্টপূর্বাব্দ। এই সময় 256-57 খ্রিস্টপূর্বাব্দের সময় এই সেলুসিয়ার এরিয়া থেকে গ্রিক ব্যাকট্রিয় শাসক আলাদা হয়ে যায়। আলাদা করে রাজা ডিওডোটাস। এবার এইভাবে নর্মালি চলতে চলতে মৌর্য সাম্রাজ্য চলছিল। এখানে আমাদের সেলুসিয়ার সাম্রাজ্য রয়েছে, এখানে গ্রিক ব্যাকট্রিয় সাম্রাজ্য রয়েছে। এবার এইভাবে চলতে চলতে 232 খ্রিস্টপূর্বাব্দে অশোকের মৃত্যু হয়ে যায়। অশোকের মৃত্যুর পর এই এরিয়াতে শাসন করে তারপরে দশরথ। আর এই দশরথের আগে যদি অশোকের সাম্রাজ্য বলে, অশোকের যখন সাম্রাজ্যকাল শুরু হয় তখন অশোকের এই এরিয়াটুকু তো ছিল, তার সাথে সাথে অশোক দক্ষিণ ভারতের এই এরিয়া নিয়ে নেয়। তাহলে এই পুরোটাই হয়ে যায় অশোকের সাম্রাজ্য। আর এই এরিয়াও নিয়ে নেয়, মানে আমাদের ছোটনাগপুর মালভূমি এরিয়া, এই যে কলিঙ্গ দখলের পর এই এরিয়া নিয়ে নেয়। তারপর ধীরে ধীরে দক্ষিণ দিকে বাড়তে বাড়তে এই এরিয়া জুড়ে পুরোটাই হয়ে যায় অশোকের এরিয়া। এই পুরোটাই হয়ে যায় অশোকের এরিয়া, মানে মৌর্য সাম্রাজ্যের এরিয়া। তাহলে অশোকের সময় এই পুরো ভারতের এরিয়াই ছিল মৌর্য সাম্রাজ্যের এরিয়া। কি বললাম? অশোকের সময় এই পুরো এরিয়াই ছিল মৌর্য সাম্রাজ্যের এরিয়া। পুরো ভারত তখন মৌর্য সাম্রাজ্যের দখলে রয়েছে। এবার এইভাবে চলতে চলতে 232 খ্রিস্টপূর্বাব্দে অশোকের মৃত্যু হয়। তাহলে অশোকের যখন মৃত্যু হয় তখন কি হলো? তখন এই পুরো এরিয়া রয়েছে মৌর্য সাম্রাজ্যের দখলে। এখানে রয়েছে সেলুসিয়ার সাম্রাজ্য, এখানে রয়েছে গ্রিক ব্যাকট্রিয় সাম্রাজ্য। তাহলে এখানে আমাদের তিনটে শক্তি রয়েছে, এখানে হচ্ছে মৌর্য সাম্রাজ্য, এখানে গ্রিক ব্যাকট্রিয়, আর এখানে সেলুসিয়ার। এবার 232 খ্রিস্টপূর্বাব্দে যখন অশোক মারা যায় তখন তারপরে সিংহাসনে বসেন দশরথ। আর এই দশরথের সময়ে 330 খ্রিস্টপূর্বাব্দে এই এরিয়াতে আলাদা হয়ে যায় সাতবাহন সাম্রাজ্য। 230 খ্রিস্টপূর্বাব্দে এই এরিয়াতে স্বাধীন রাজ্য ঘোষণা করে নেয় একজন রাজা, সে ছিল শিমুক এই এরিয়াতে স্বাধীন রাজ্য হিসাবে ঘোষণা করে নেয় এবং নিজের রাজ্য তৈরি করে সাতবাহন সাম্রাজ্য। তাহলে এই এরিয়াতে 230 খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়ে যায় সাতবাহন সাম্রাজ্য। এবার তাহলে 230 খ্রিস্টপূর্বাব্দে দাঁড়িয়ে যদি দেখি যে ওভারঅল ভারত ও তার আশেপাশে কি কি রয়েছে, তাহলে দেখবো যে ভারতের এই পুরো এরিয়াতে রয়েছে মৌর্য সাম্রাজ্যে 230 খ্রিস্টপূর্বাব্দে রাজা রয়েছে দশরথ। নিচে এইখানে সাতবাহনের যে ছোট সাম্রাজ্য তৈরি হলো, এই সাতবাহন সাম্রাজ্যের রাজা রয়েছে শিমুক। নিচে এইখানে তিনটে অঞ্চল রয়েছে, চের, পাণ্ড আর চোল। আর উত্তর পশ্চিম দিকে এই এরিয়াতে আমাদের দুটো সাম্রাজ্য রয়েছে, এখানে রয়েছে সেলুসিয়ার সাম্রাজ্য আর এখানে রয়েছে গ্রিক ব্যাকট্রিয় সাম্রাজ্য। সেলুসিয়ার সাম্রাজ্যে রয়েছে সেলুকাস দ্বিতীয়, আর এই গ্রিক ব্যাকট্রিয় এই এরিয়াতে রয়েছে ইউথাইডেমাস প্রথম। কি বললাম? ইউথাইডেমাস প্রথম। গ্রিক ব্যাকট্রিয় এই এরিয়াতে রয়েছে ইউথাইডেমিয়াস প্রথম, আর সেলুসিয়ার সাম্রাজ্যে রয়েছে
সেলুকাস দ্বিতীয়। তাহলে এখানে রইল ইউথাইডেমিয়াস প্রথম, এখানে সেলুকাস দ্বিতীয়, এখানে মৌর্য সাম্রাজ্যে রয়েছে দশরথ, এখানে নিচে সাতবাহন সাম্রাজ্যে রয়েছে শিমুক, এখানে নিচে চের, পান্ড আর চোল, এই এরিয়াটা রয়েছে। এবার এই 230 খ্রিস্টপূর্বাব্দের পরে কি কি ঘটনা ঘটলো সেটা আমরা এর পরের ক্লাসে গিয়ে আলোচনা করব, কারণ অলরেডি আজকের লেকচারটা অনেক বড় হয়ে গেছে। তো মোটামুটি 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 230 খ্রিস্টপূর্বাব্দ এই পুরো ব্যাপারটা আশা করি বোঝা গেছে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটা আর একবার কি দুবার রিপিট করে দেখো, আশা করি পুরো ব্যাপারটা বুঝে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে 230 খ্রিস্টপূর্বাব্দ এর পরের সময়ের ঘটনা নিয়ে।